একেবারে আজকে হাইকোর্টে ঠিক কি হলো যদি একটু এসএসসি মামলা? দেখুন, আজকে মহামান্য বিচারপতি সোমেন সেন এবং মহামান্য বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ, ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছেন যে যারা টেন্টেড ক্যান্ডিডেট তারা পরীক্ষায় বসতে পারবে না। রাজ্য সরকার এবং এসএসসি উভয়েই যে অ্যাপিল করেছিল সেই অ্যাপিল ডিসমিস করে দিয়েছে, কারণ রাজ্য সরকার এবং এসএসসি উভয়েই চাইছিলেন টেন্টেডরা যাতে পরীক্ষায় বসতে পারে। তার কারণ টেন্টেডরা পরীক্ষায় না বসতে পারলে তাদের নাকি মৌলিক অধিকার খর্ব হয়ে যাচ্ছে। আচ্ছা, টেন্টেডদের মৌলিক অধিকার খর্ব হওয়ার বিরুদ্ধে চলে আসছেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে। আচ্ছা, যারা যোগ্য চাকরি প্রাপক ছিলেন তারা তো 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করতে পারবেন। তাদের মধ্যে থেকে অনেকেই আছে যারা পরীক্ষায় বসতে পারবেন না। কেন না, নাম্বার 45% নাম্বার বাড়িয়ে 50% করা হয়েছে। তারা পরীক্ষায় বসতে পারবে না, তাদের হয়ে মন কাঁদছে না। মন কাদের হয়ে কাঁদছে? যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছেন। সাদা খাতা শিক্ষকদের প্রতি এত প্রীতি কেন? আর ওই যে চুরি করেছে বলছেন যে চুরি করাটা এটা মৌলিক অধিকার, আর দুদিন পরে তো তাই বলতে শুরু করবেন। আরে মশাই, ও সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে বলে ওকে মাইনের টাকা ফেরত দিতে বলেছে, রিফান্ড করতে বলেছে, ওর সার্ভিস টার্মিনেট করতে বলেছে, আর পরীক্ষায় বসতে পারবে না। একই অপরাধের একাধিক শাস্তি দেওয়া যায় না। তো সুপ্রিম কোর্টে ক্লিয়ার কাট ল্যাঙ্গুয়েজে বলেছে ওদের সার্ভিস টার্মিনেশন করে দিয়েছে, রিফান্ড করে টাকা রিফান্ড করতে হবে বলেছে। তো ডাবল দিয়ে পার্টি হয়ে গেছে। আর একটা বলেছে যে পরীক্ষায় বসতে পারবে না। সুপ্রিম কোর্ট কি মানে ভুল নির্দেশ দিয়েছে? সেটা হাইকোর্ট বলবে যে সুপ্রিম কোর্ট ভুল নির্দেশ দিয়েছে? এবং তৃণমূলের চশমা পড়ে রায় পড়লে এরকমই মনে হবে। তৃণমূলের চশমা পড়ে রায়টা না পড়ে রায়টা সাধারণ চশমা পড়ে পড়ুন, তাহলেই ঠিকঠাক দেখতে পাবেন। কিন্তু তিনি তো স্পষ্ট তো বলছেন যে যে যারা চিহ্নিত টেন্টেড তারা পরীক্ষায় বসতে পারবে না, এটা কোথাও লেখা নেই। তিনি ওই যে বললাম তৃণমূলের চশমা পড়ে রায়টা পড়ছেন, তৃণমূলের চশমাটা খুলে দিয়ে সাধারণ চশমা পড়ে নেবেন, তাহলে রায়টা সঠিক পড়তে পারবেন, রায়ের ব্যাখ্যা সঠিক করতে পারবেন। কিন্তু দাদা একেবারেই যে বেতন ফেরত দেওয়ার যে প্রসেস আপনি এক্ষুনি বললেন, তাও তো ইতিমধ্যে শুরু হয়নি। অন্যদিকে তিনি বলেছিলেন যে বেতন কাউকে ফেরত দিতে হবে না, তিনি আশ্বাস দিয়েছিলেন। বেতন তো ফেরত দিতেই হবে, সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকরী করার জন্য আমরা অলরেডি কন্টেম্পট ফাইল করে দিয়েছি। 14 তারিখে কোর্ট খুলবে, তারপরেই দেখবেন দমদম দাওয়ায় শুরু হয়ে যাবে। বেতন যেদিন ফেরত দিতে হবে, লোকে জমি বিক্রি করে এই তৃণমূল নেতাদের টাকা দিয়েছিল, এবার বাড়ি বিক্রি করে বেতন যখন ফেরত দিতে হবে তখন দেখবেন ওই সব এই জমি বেচা টাকা তৃণমূলের নেতাদের কাছ থেকে সব ফেরত নেবে। তাহলে কি নিজেদের বাঁচাতেই বেতন ফেরত না দেওয়ার যে বিষয়টা সেটা তারা করেছিলেন? পিঠ বাঁচাতে চাইছেন তৃণমূল, কিন্তু পিঠ বাঁচাতে চেয়ে কোনো লাভ হবে না, কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে। গোপাদি, বারবার করে রাজ্য সরকার টেন্টেড অর্থাৎ দাগিদেরকে বাঁচাতে চাইছে কেন? কিসের আর্জ, কী জন্য? সিঙ্গল বেঞ্চের রায়ের পরে ডিভিশন বেঞ্চে গেলেন এবং সেখানেও তো স্বাভাবিকভাবেই নাকচ হয়ে গেল তাদের আর্জি। কিন্তু কি হলো ঠিক আজকে? মানুষ জানতে চান আজকে কোর্টরুমে ঠিক কী হলো। দেখুন, আজকে রাজ্য সরকারের করা মামলা অ্যাপিল এবং এসএসসির করা যে অ্যাপিল, সেই অ্যাপিলের আজকে শুনানি ছিল। দুপুর 12টার সময় সেই মামলাগুলো আজকে শুনানির জন্য ফিক্সড করা হয়। গতকাল এই মামলার দীর্ঘ সময় ধরে শুনানি হয়েছে। এই মামলায় একটি সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে তারা এখানে অ্যাপিল করেছে ডিভিশন বেঞ্চে। সিঙ্গেল বেঞ্চ কী রায় দিয়েছিল? সিঙ্গেল বেঞ্চে কিছু মামলা হয়েছিল, এই যে নতুন যে ফ্রেশ রিক্রুটমেন্ট করার কথা বলেছে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে, সেই সুপ্রিম কোর্টের যে নির্দেশের যে ডিরেকশানগুলো ছিল সেই ডিরেকশানগুলো অমান্য করে তারা একটি নতুন নোটিফিকেশান দিয়েছে, একটু নতুন রুল ফ্রেম করেছে এবং আগের 16 সালের সিলেকশন প্রসেসের যে রুল ছিল এবং এই বর্তমান যে 25 সালে যে রুল বের করেছে সেই রুলে বিস্তর ফারাক থাকার ফলে বিভিন্ন মানুষ এগ্রিভড হয়েছে এবং অনেকে যাদের এজ রিল্যাক্সেশন পাওয়ার কথা সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি তার জাজমেন্টে বলে দিয়েছে তারা পায়নি। স্বাভাবিকভাবেই যারা এগ্রিভড হয়েছে তারা সিঙ্গেল বেঞ্চে মামলা করেছিল। সিঙ্গেল বেঞ্চ সেখানে বলেছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদেরকে বাদ দিয়ে নিয়োগ প্রক্রিয়াটা চলতে পারে। এখন এই টেন্টেডদের বাদ দেওয়ার ফলে রাজ্য সরকার এবং এসএসসি কীভাবে এগ্রিভড হলো সেটা কেউ জানে না। সেই প্রশ্ন কিন্তু বারবার এসছে, একজন দাগি শিক্ষকের পক্ষে কি করে একটি রাজ্য সরকার থাকতে পারে।
কি করে বর্তমান যে রুলিং সরকার রয়েছে তারা কি করে যোগ্যদের পাশে না থেকে অযোগ্যদের পাশে থাকতে পারে। এখানে কিন্তু একটি অন্যরকম ইঙ্গিত আছে, সেই প্রশ্ন কিন্তু বারবার উঠে আসছে এবং স্বাভাবিকভাবেই রাজ্য এবং এসএসসি যখন এই মামলা অ্যাপিল করে ডিভিশন বেঞ্চে আসে, তারা কিন্তু বারবার বলেছে যে কালকে কিন্তু যারা অ্যাপিয়ারিং কাউন্সিল ছিল তাদের হয়ে তারা বারবার বলেছে রাজ্য সরকার যে অ্যাপিল করেছে সেটা মনে হচ্ছিল না, সেখানে মনে হচ্ছিল কোনো দাগি কোনো শিক্ষক সেই সিঙ্গেল বেঞ্চের রায়ের ফলে অ্যাগ্রিভড হয়ে মামলা করেছে এবং তাদের যে বক্তব্যগুলো সেটাই কিন্তু রাজ্য সরকারের যে অ্যাপিয়ারিং কাউন্সিল ছিল তার মুখে বসানো ছিল এবং এসএসসিরও সেম জিনিস, যে কাউন্সিল ছিল তার মুখে বসানো ছিল। তাদের একটাই কথা, দাগি শিক্ষকদের নতুন সিলেকশন প্রসেসে বসতে দিতে হবে এবং যারা ফ্রড করে চাকরি পেয়েছে তাদের ওই 10 নাম্বার কিন্তু এক্সপিরিয়েন্সের জন্যও দিতে হবে। আশ্চর্যজনক হলেও এটা কিন্তু তারা একাধিকবার আর্গুমেন্ট করে গেছে এবং রাজ্য বারবার এই দাগি শিক্ষককে সেভ করার চেষ্টা করেছে এবং আজকে আমাদের বলার দিন ছিল, আমরা তার রেসপন্স করি এবং আমরা বলি কোনোভাবেই এই দাগি শিক্ষকরা এখানে এই সিলেকশন প্রসেসে বসতে পারে না। সুপ্রিম কোর্ট তার যে ভার্ডিক্ট দিয়েছে, যে জাজমেন্ট ছিল, সেখানে কিন্তু স্পষ্টত সেটা বলে দিয়েছে যারা আনটেন্টেড ক্যান্ডিডেট আছে তারাই কিন্তু সিলেকশন প্রসেসে বলতে পারবে। বেসিক্যালি যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড তারা কিন্তু এই সিলেকশন প্রসেসে বসতে পারবে, অতএব যারা আনটেন্টেড ছিল তারা বসতে পারবে না। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের সেই রায়কেই কিন্তু শিলমোহর দিল এবং এখানে যে অ্যাপিলগুলো ছিল এসএসসির এবং রাজ্য সরকারের করা, সেই অ্যাপিল কিন্তু ডিসমিস করে দিল। রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে একটা বড় থাপ্পড় খেলো, কারণ তারা টেন্টেডদের পাশে থেকেছে। রাজ্য সরকারের কি কাজ, যারা যোগ্য, রাজ্য সরকার এবং এসএসসিও বটে বলুন, যে এসএসসি হচ্ছে একটি রেকমেন্ডিং অথরিটি, সে কি করবে, রাজ্য সরকারি কর্মচারী হিসাবে, শিক্ষক হিসাবে যারা পদপ্রার্থী আছে, যারা বেশি যোগ্য, যারা বেশি শিক্ষিত, সেই যোগ্যতা মান বিচার করে তারা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেবে। কিন্তু এখানে কি দেখা গেল, যোগ্যতা মান এখানে কিন্তু বিচার নয়, এখানে হচ্ছে কে কত টাকা দিতে পারে, কে কত দুর্নীতি করতে পারে। চাকরি এক প্রকার বিক্রি করা হয়েছে এবং সেই বিক্রি করতে গিয়ে পুরোটাই ছড়িয়ে ফেলেছে এবং কোর্টের কাছে কিন্তু সেটা একদম প্রকাশ হয়ে গেছে। স্বাভাবিকভাবেই সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্ট একাধিক দীর্ঘ হিয়ারিংয়ের পরে কিন্তু এই ডিসিশন হয়েছে, যে ডিসিশনগুলো একদম লিখিত আকারে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট তাদের কিন্তু জাজমেন্টে বলে দিয়েছে। সেখানে কিন্তু বলা ছিল যে ভ্যাকেন্সিগুলোর কথা বলা ছিল, সেখানে দেখা গেল সেটাকে এক্সিড করে নতুন ভ্যাকেন্সি দিল, নতুন ক্যান্ডিডেটদের বসার সুযোগ দিল এবং সিলেকশন প্রসেসের যে ক্রাইটেরিয়া সেটাকেই পুরো পরিবর্তন করে দিল। স্বাভাবিকভাবেই যারা 2016 ক্যান্ডিডেট আছে তারা ডিপ্রাইভ হচ্ছে এবং তারা মামলা করেছে এবং রাজ্য সরকার বারবার মুখ থুবড়ে পড়ছে এই টেন্টেড ক্যান্ডিডেটদের বাঁচাতে গিয়ে। আজকে কোর্টরুমে আপনাদের মানে অ্যাগ্রিভদের পক্ষ থেকে কারা কারা সওয়াল করলেন? সিনিয়র অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি ছিলেন? হ্যাঁ, উনি ছিলেন এবং উনি মূলত সওয়াল করেছেন। তার সঙ্গে শামীম কি ছিলেন? হ্যাঁ, ওনারা সবাই ছিলেন, সবাই সওয়াল করেছেন। মূলত সিনিয়র কাউন্সিল হিসাবে বিকাশ রঞ্জন ভট্টাচার্য করেছেন এবং অনিন্দ মিত্র সাহেব করেছেন, দুজনেই আর্গুমেন্ট করেছে এবং এটা দেখুন আমরা রিপ্লাই দিয়েছি। বেসিক্যালি যেহেতু আজকে রাজ্য সরকার এবং এসএসসির করা একটি মামলা ছিল, তাদের অ্যাপিল ছিল, সেখানে স্বাভাবিকভাবেই যারা রিপিটিশনার ছিল সিঙ্গেল বেঞ্চে তারা কিন্তু সেখানে রেসপন্ডেন্ট হিসাবে অ্যাপিয়ার করেছে এবং তারা সেখানে ওখানে রেসপন্স করেছে। তাদের যে বক্তব্যগুলো ছিল কালকের সেটা কিন্তু হচ্ছে রেসপন্স করেছে এবং স্বাভাবিকভাবেই কোর্ট ডিসমিস করেছে, মানে আমাদের যে মতামতগুলো, আমাদের যে বক্তব্যগুলো সেগুলো গ্রহণ করেছেন। এবং আরও এই বিষয়ে যে অন্যান্য ধরুন যে ইস্যুগুলো আরও রয়েছে, কারণ সিঙ্গেল বেঞ্চ অনেক কিছু ইস্যু সেখানে টাচ করেনি, সেই ইস্যুগুলো কিন্তু পরবর্তী যখন আমাদের অ্যাপিলগুলো আসবে তখন ডিসকাস হবে। আজকে আদালতের মোশন কেমন ছিল, মানে আদালত কি একটু কড়া মেজাজে রাজ্য বা এসএসসিকে সমালোচনা করেছেন নাকি? দেখুন, সেটা তো ধরুন বারবারই করেছে এবং খুব স্বাভাবিকভাবেই কিন্তু আমাদের প্রশ্ন ছিল টেন্টেড ক্যান্ডিডেটরা যদি বাদ যায় তাহলে রাজ্য সরকার কি করে এগ্রিভড হতে পারে, এসএসসি কি করে এগ্রিভড হতে পারে। সেই প্রশ্নের উত্তর কিন্তু এসএসসি বা রাজ্য সরকারের তরফ থেকে কেউ দিতে পারেনি। তারা কিন্তু বারংবার বলেছে যে তারা টেন্টেডদের ক্যান্ডিডেটদের হয়ে তারা সওয়াল করছে এবং তারা টেন্টেড ক্যান্ডিডেটরা যাতে পরীক্ষায় বসতে পারে তার ব্যবস্থা করার চেষ্টা করছে। খুব আশ্চর্যজনক,
এই যে একটি সরকার চলছে সেখানে ধরুন যোগ্যরা সম্মান পাচ্ছে না, যোগ্যরা তাদের স্থান পাচ্ছে না, অযোগ্যরা সেখানে টাকার বিনিময়ে সেই স্থানগুলো দখল করছে। এবং সব থেকে বড় বিষয়, আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি শিক্ষক কিন্তু শুধুমাত্র পয়সা দিয়ে না, শিক্ষক কিন্তু তৈরি করে পরবর্তী জেনারেশনকে। এটা কিন্তু পরবর্তী জেনারেশনকে সর্বনাশ করার একটা বড় হাতিয়ার। কারণ পড়াশোনা না শিখলে, শিক্ষিত না হলে ওই ইয়েস ম্যাম টাইপের লোক জন্মাবে এবং তারা যারা নেতাগোছের মানুষ থাকবে তাদের পিছু পিছু ঘুরে বেড়াবে, তাদেরকে কোনো প্রশ্ন করবে না। কারণ শিক্ষিত হলে তার যে মতামত তৈরি হবে, তার কথা বলার অধিকার তৈরি হবে, সে তার অধিকারটা বুঝে নিতে পারবে, সে স্বাভাবিকভাবেই সে প্রশ্ন করবে যদি কোনো অন্যায় হয়। কিন্তু সেটা এই বর্তমান যে সরকার আছে তাদের পছন্দ না। তারা চায় ভবিষ্যৎ যে জেনারেশনটা আছে তাদেরকে সর্বনাশ করে দেওয়া, তাদেরকে শিক্ষার থেকে বিমুখ করে দেওয়া। আপনি দেখবেন যে বিভিন্ন সরকারি স্কুলগুলো কিভাবে ঢুকছে, সব যারা শিক্ষক হয় তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরুন আজকে ধরুন এসএসসি সামনে এসছে, এরকম তো আরও অনেক নিয়োগ আছে যেখানে এরকম দুর্নীতি ভুরি ভুরি আছে, দুর্নীতির অভিযোগ আছে, কিন্তু সেটা প্রমাণ হয় না বলে সেটা হয়তো সকলের সামনে আসে না। সেখানে এসএসসির ক্ষেত্রে যে প্রমাণ থাকা সত্ত্বেও রাজ্য সরকার যে এইরকমভাবে তার স্ট্যান্ড রাখতে পারে, যাদের সাদা খাতা আছে তারা আবার পরীক্ষায় বসবে, সেই নিয়ে রাজ্য সরকার সওয়াল করবে এবং রাজ্য সরকার চাইবে এই টেন্টেড সাদা খাতার মাস্টাররা আবার পরীক্ষায় বসে, তাদেরকেই দেখবেন আবার সুযোগ করে দেওয়ার চেষ্টা করবে। মানুষ একটা জিনিস বারবার জানতে চান আপনার কাছে, আপনাদের কাছে বলা ভালো, আপনাদের যে এন্টায়ার টিমটার আপনারা এক হয়ে কাজ করেন, আপনাদের কাছে মানুষের প্রশ্ন, এজ রিল্যাক্সেশনটা কাদের ক্ষেত্রে প্রযোজ্য এবং পরীক্ষায় ঠিক কারা বসতে পারবেন? আউটসাইডাররা পারবেন নাকি শুধুমাত্র অ্যাপ্লিক্যান্ট যারা ছিলেন 2016 মানে যাদের কাছে অ্যাডমিট কার্ড রয়েছে উইদাউট, মানে যারা টেন্টেড নয় তারা ছাড়া প্রত্যেকে কারা বসতে পারবেন? আপনি যদি সুপ্রিম কোর্টের জাজমেন্টের প্যারাগ্রাফ 49 দেখেন, সেখানে কিন্তু বলা আছে যারা ডিসেবল ক্যান্ডিডেট অথচ টেন্টেড নয় তারা কিন্তু এজ রিল্যাক্সেশন পাবে, এবং এজ রিল্যাক্সেশন বাদ দিয়েও তাদের যদি অন্য কোনো রিল্যাক্সেশনের প্রয়োজন হয় সেটাও কিন্তু তাদের ক্ষেত্রে গ্রাহ্য করা হয়েছে, তাদের কিন্তু দেওয়া হয়েছে, সেই রিল্যাক্সেশনগুলোও দেওয়া হবে। এবং যারা আনটেন্টেড কি রিল্যাক্সেশন সেটা যা প্রয়োজন হবে, ধরুন একটা সিলেকশন প্রসেসে অনেক রকম রিল্যাক্সেশনের প্রয়োজন হয়। যদি ধরুন অনেকের ধরুন সেই সময় হয়তো 60% নিয়ম ছিল যে 60% ডিসেবল থাকতে হবে, এখন হয়তো সেটা চেঞ্জ হয়ে 70% হয়ে গেছে, যে তাকে ডিসেবল থাকতে হলে তাকে 70% ডিসেবল দেখাতে হবে। সেক্ষেত্রে যদি কোনো রিল্যাক্সেশন প্রয়োজন হয়, আচ্ছা আমি কবির সৌরভ, আমি যদি মনে করি যে আমি এসএসসিতে বসবো আউটসাইডার হিসেবে, আমি 2016 বসিনি, আমি কি বসতে পারবো? বর্তমান যে 30 তারিখের যে নোটিফিকেশান আছে, 30শে মের যে নোটিফিকেশান আছে, আপনার যদি ওই যে রুলটার কথা বলছে 2025-এর রুল, সেই রুলে যে ক্রাইটেরিয়াগুলো বলা হয়েছে, যে এডুকেশনাল কোয়ালিফিকেশনগুলো বলা হয়েছে, যে এজের কথা বলা হয়েছে, সেটা যদি আপনি থাকে আপনার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো, অবশ্যই আপনি বসতে পারবেন। কিন্তু তাহলে 2016 যারা বসেছিলেন তাদের জন্য তো কম্পিটিশনটা টাফ হয়ে গেল। দেখুন এখানে কিন্তু সেই জন্যই আমি বলছি 2016 সালের যারা বসেছে তাদের জন্য কিন্তু যদি আপনি প্যারাগ্রাফ 49 দেখেন, সেখানে কিন্তু বলা আছে কারা কারা পরীক্ষায় বসতে পারবে। এজ রিল্যাক্সেশনের কথা যেমন বলা আছে, সেরকম কিন্তু কারা কারা পরীক্ষায় বসতে পারবে সে কথাও বলা হবে। সেখানে কিন্তু নতুনদের কথা বলা হয়নি এবং নতুন ভ্যাকেন্সির কথাও বলা হয়নি। বারবার হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বারবার বলেছে এই 4টে সিলেকশন প্রসেসে যে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি ছিল, সেই ডিক্লেয়ার ভ্যাকেন্সির কথা বলা হয়েছে। অর্থাৎ 16 সালের নিয়োগের পরীক্ষার ক্ষেত্রে যে ভ্যাকেন্সিগুলো ছিল সেই ভ্যাকেন্সিগুলোর কথাই বলা হয়েছে এবং প্যারাগ্রাফ 49-এ বলা হয়েছে আনটেন্টেড ক্যান্ডিডেটরাই কিন্তু সিলেকশন প্রসেসে বসতে পারবে। সেখানে কিন্তু নতুনদের কথাও বলা হয়নি, নতুন ভ্যাকেন্সির কথাও বলা হয়নি। এখন হচ্ছে যদি রাজ্য সরকার নতুন ভ্যাকেন্সি অ্যাড করে বা এসএসসি নতুন ভ্যাকেন্সি অ্যাড করে, তাহলে কিন্তু স্বাভাবিকভাবেই নতুন যে ক্যান্ডিডেটগুলো রয়েছে তার কিন্তু ওই ভ্যাকেন্সির ওপর তার কিন্তু পার্টিসিপেট করার রাইট আছে। কিন্তু যদি 16 সালে শুধুমাত্র এই ভ্যাকেন্সিগুলো শুধুমাত্র 16 সালের সিলেকশন প্রসেসের যে ভ্যাকেন্সি ছিল তার মধ্যে যদি শুধুমাত্র লিমিটেড থাকতো, তাহলে কিন্তু প্যারা 49 অনুযায়ী 16 সালের যে সিলেকশন প্রসেসের ক্যান্ডিডেটগুলো ছিল তারাই কিন্তু বসতে পারতো, এক্সেপ্ট আনটেন্টেড, মানে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট, তারা বাদ দিয়ে প্রত্যেক ক্যান্ডিডেট যারা পার্টিসিপেট করেছে ইরেসপেক্টিভ
এখানে রাজ্য সরকার বা ধরুন এসএসসির তরফ থেকে একটি কথা বলা হয়েছে যে আনসাকসেসফুল ক্যান্ডিডেট, যখন পুরো সিলেকশন প্রসেসটাই বাতিল তখন কে সাকসেসফুল কে আনসাকসেসফুল এটা পুরো ইররেলিভেন্ট কথাবার্তা। এখানে এসএসসি যে দুটো ক্লাসই বলতে পারেন আপনি, দুটো ক্যাটাগরির কথা বলা হয়েছে, সেটা হচ্ছে একটা টেন্টেড ক্যান্ডিডেট যারা অলরেডি ধরা পড়ে গেছে, এবং আর একটা ক্যাটাগরি হচ্ছে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড ক্যান্ডিডেট, মানে হচ্ছে এর মধ্যে অনেকে আছে যারা টেন্টেড হতে পারতো বা টেন্টেড আছে কিন্তু সেটা দেখবেন জাজমেন্টে বলা আছে। তার কারণ হিসাবে যারা এসএসসি এবং যে আর্টিকেল 12 অথরিটিগুলো আছে তাদের নন কোঅপারেশনের জন্য সেটা কিন্তু বাছাই করা সম্ভব হয়নি। কারণ এসএসসি যে তখন যে আর্গুমেন্ট করা হয়েছিল তারা কিন্তু বলতে পারেনি এই যে টেন্টেডের কথা তার বাইরে আর কেউ টেন্টেড আছে কিনা। সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার, যার জন্যই বারবার নট স্পেসিফিক্যালি মেনশনড অ্যাজ টেন্টেড কথাটা উঠে আসছে। এক্স্যাক্টলি এবং সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার কিন্তু এই টেন্টেড আনটেন্টেড সেগ্রিগেশনের যে চেষ্টা সেটা কিন্তু বারবার করে গেছে। রাজ্য সরকার এসএসসিকে কিন্তু 4 বার সুযোগ দিয়েছে। আমাদের হাইকোর্টের যে স্পেশাল বেঞ্চ ছিল, স্পেশাল যে ডিভিশন বেঞ্চ ছিল, দেবাংশু বসাকের যে স্পেশাল বেঞ্চ ছিল, মাননীয় দেবাংশু বসাক কিন্তু বারবার চেষ্টা করেছেন যে সেগ্রিগেশনটা করবেন, সেই জন্য কিন্তু বারবার এফিডেভিট দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু লাস্ট যে এফিডেভিট আসে সেখানেও কিন্তু স্যাটিসফ্যাকশন পাননি বলেই কিন্তু উনি পুরো সিলেকশন প্রসেসটা বাদ দিতে বাধ্য হয়েছেন। সুপ্রিম কোর্টেও কিন্তু একই পয়েন্টে আর্গুমেন্ট হয়। আপনার যদি মনে খুব যদি বেশি দিনের তো কথা নয়, খুব যদি ভুল না হয়, সেখানে কিন্তু বারবার প্রথম যখন আর্গুমেন্ট শুরু হয় একটাই পয়েন্ট কিন্তু বেঁধে দিয়েছিল যে সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব না, যদি সম্ভব হয় তার মোডালিটিস কি হবে। স্বাভাবিকভাবেই সেখানে সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব না সেই নিয়ে কিন্তু দীর্ঘ আর্গুমেন্ট চলে। প্রথম কথা, চালে কাকড় মিশেছে, চাল কাকড় আলাদা কি করা সম্ভব, করলে কি করে সম্ভব, এই প্রশ্নটাই কিন্তু রাজ্য সরকার বারংবার ব্যর্থ হয়েছে সেটা বেছে দিতে, এসএসসিও বারংবার ব্যর্থ হয়েছে সেটা বেছে দিতে। স্বাভাবিকভাবেই সেখানে শুধুমাত্র টেন্টেড আনটেন্টেড বললে হবে না, এই আনটেন্টেড যাদেরকে এখন বলা হচ্ছে বা ধরুন নট স্পেসিফিক্যালি টেন্টেড, কারণ এখানে কিন্তু তাদেরকে প্রত্যেককে ধরা যায়নি, না হলে তো সিলেকশন প্রসেস বাদ দেওয়ারই দরকার ছিল। তারা যদি একেবারে আনটেন্টেড হয়ে যেত, যদি কারো কোনো সমস্যাই না থাকতো, তাহলে সিলেকশন প্রসেস মানে এতগুলো লোক টাকা দিয়েছে, এই লোকগুলো দুর্নীতি করে চাকরি পেয়েছে, ধরা পড়ে গেছে, এই দেখুন এই লিস্ট আমি দিয়ে দিলাম, তাহলে বাকিরা বাকিদের কথা যখন জিজ্ঞেস করা হচ্ছে যে এই লিস্টটা কি একদম ঠিকঠাক লিস্ট, সেটাও বলা যাচ্ছে না, কিন্তু বলছে আমরা জানি না, আমরা বলতে পারবো না, হলেও হতে পারে। কারণ পিটিশনাররা সেই সময় যারা রিট পিটিশন করেছিল তারা যে তথ্যগুলো আদালতের সামনে তুলে দিয়েছিল সেটা একদম ফেস অফ দি রেকর্ডে ছিল, এরা দুর্নীতি করে পেয়েছে তাই তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। যেহেতু আর কোনো, দেখুন পিটিশনারদের কাছে তো লিমিটেড রিসোর্স আছে, তারা তো আর জানে না যে সেই স্কোরশিটটা কীরকম ছিল, কেমন ম্যানিপুলেশন হয়েছিল, সেটা তো আর তারা জানে না। তাদের যে রিসোর্সগুলো ছিল তাদের তারা তার সাধ্যমতো চেষ্টা করেছে সেই ইলিগালিটিসগুলো খুঁজে নেওয়ার, সেগুলো যেগুলো পাওয়া গেছে, যেগুলো কোর্টের কাছে প্রকাশ্যে এসছে, সেগুলো আর অস্বীকার করার জায়গা পায়নি বলে তাই স্বীকার করে নিয়েছে যে এই ইলিগালিটিসগুলো আছে। কিন্তু যেগুলো ধরুন এসএসসি জানে সেগুলো কিন্তু নিজে থেকে এসে সুমোটোভাবে এসে বলেনি যে আরও এই দুর্নীতিগুলো আছে, এছাড়া সবাই ঠিকঠাক। কারণ এসএসসি নিয়োগ করেছে, একমাত্র এসএসসি ভালো করে জানে যে কারা সঠিক পথে পেয়েছে এবং কারা দুর্নীতি করে পেয়েছে এবং কারা টাকার বিনিময়ে পেয়েছে, এটা কিন্তু এসএসসির থেকে ভালো কেউ জানে না। স্বাভাবিকভাবে এসএসসি যেহেতু দিতে পারেনি, সেগ্রিগেশন সম্ভব হয়নি, কারণ একাধিক ধরে আপনার মনে থাকবে যারা শিক্ষক হিসাবে চাকরি হারিয়েছে, যারা নিজেদেরকে আনটেন্টেড বলে ক্লেম করে, তারাও কিন্তু এই নিয়ে আন্দোলন করেছে যে লিস্টটা প্রকাশ হোক, কারণ আনটেন্টেড এবং টেন্টেড ক্যান্ডিডেটের সেই লিস্টটা প্রকাশ হোক। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী একটা ডেট বলে দিলেন যে এই দিন প্রকাশ হবে, কিন্তু যখন সেই ক্যান্ডিডেটরা বা সেই চাকরিহারা শিক্ষকরা গেল সেই লিস্টটা প্রকাশ হলো না কেন জানতে, সেখানে কিন্তু তাদের মার খেতে হলো সেই অফিসে গিয়ে। তখন বললো আমরা সব ডিআইকে বা বিভিন্ন স্কুলে আমরা পাঠিয়ে দেবো। কেন এই গোপনীয়তা, কেন? সেখানে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, আরও দুর্নীতি আছে এবং তারা যে দুর্নীতি থেকে শিক্ষা নিয়েছে তা নয়, তারা হতে পারে, দেখুন কেউ একটা মানুষকে, আমাদের আইনে তো বলা আছে যে শোধরানোর সুযোগ দেওয়া হয়,
এখানে তারা শুধরাবে তো দূরের কথা, তারা আবার দুর্নীতির পথ কিভাবে প্রশস্ত হবে সেই ব্যবস্থা কিন্তু করে নিয়েছে। আপনি যদি রুল দেখেন, আগে রুলে ছিল 10 নাম্বার দেওয়া হবে ইন্টারভিউতে, এখন সেটাকে যেহেতু সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আছে যে 15%-এর বেশি আপনি কোনো সিলেকশন প্রসেসে ইন্টারভিউ রাখতে পারবেন না, তাই তারা তাদের উর্বর মস্তিষ্ক থেকে একটা বের করলো লেকচার ডেমনস্ট্রেশন। লেকচার ডেমনস্ট্রেশনের 10, আপনার ইন্টারভিউর 10, নিজেদের হাতে 20 নাম্বার রেখে দিল। যে বেশি টাকা দেবে তাকে 20 নাম্বারের মধ্যে হাইয়েস্ট মার্কস দেবে, তারপরে ওই স্ল্যাবটা নামতে থাকবে। এবং আর একটা জিনিস, এক্সপিরিয়েন্স, 10 নাম্বার এক্সপিরিয়েন্স। যার চাকরিটাই ফ্রড, যে ফ্রড করে চাকরি পেল, তাকে আপনি 10 নাম্বার দিয়ে দেবেন এক্সপিরিয়েন্সের জন্য? খুব স্বাভাবিকভাবেই যারা ক্যান্ডিডেট রয়েছে, যারা পড়াশোনা করেছে, যারা দীর্ঘদিন ধরে নিজেদের মানে তাদের কষ্টের, দেখুন প্রত্যেকেরই অনেক গরিব ছেলে আছে, গরিব ঘরের ছেলে মেয়ে আছে, যাদের পড়াশোনা করতে খুব কষ্ট হয়েছে, তারা কষ্ট করে পড়াশোনা করেছে একটা আশা নিয়ে যে আমি শিক্ষিত হয়ে একটা ভালো চাকরি করব, আমার ফ্যামিলির তাহলে আপলিফটমেন্ট হবে। কিন্তু দেখা গেল আপলিফটমেন্ট তো দূরের কথা, তাকে তার থেকে আরও তার জমি বাড়ি বেচে তার থেকে টাকা নিয়ে নিল এবং তার চাকরিও চলে গেল। মানে রাজ্য সরকার এবং তার বিভিন্ন, দেখবেন এখানে দালাল ঘুরে বেড়ায় এখনও বর্তমানে। যাদের চাকরি গেছে, দেখুন যারা টাকা দিয়েছে তাদের চাকরি গেছে যারা, তারা কিন্তু এখনও তাদেরকে বুঝিয়ে যাচ্ছে যে চাকরি তোমরাই পাবে, এবং দেখো তার জন্য এইরকম সিস্টেম করা হচ্ছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে কতটা এই সরকার দুর্নীতির সঙ্গে থাকলে এই পরিস্থিতি করতে পারে। কারণ কি, দেখুন তারা যে কথাগুলো বলেছে সে কথাগুলোর পরিচয় কিন্তু আপনি রুলে দেখতে পাবেন। রুল কিন্তু সেভাবেই ফ্রেম করা হলো যাতে যারা চাকরি হারিয়েছিল তাদের আবার চাকরি দেওয়া যায় কিভাবে। কারণ তাদের একাডেমিক খুব পুয়ার, তারা নিশ্চিতভাবে পড়াশোনায় ভালো নয়, তাই জন্যই তারা টাকা দিতে গেছে। তারা তো একাডেমিকে খুব কম নাম্বার পাবে, স্বাভাবিকভাবেই কী করলো, 35 নাম্বার যেটা বরাদ্দ ছিল একাডেমিকে সেটা কমিয়ে নিয়ে চলে আসা হলো, এবং সেখানে একাডেমিকের আর মূল্যই থাকবে না। আপনি যদি দেখেন 60 মার্কস থাকবে রিটেন এক্সামিনেশানে, এবং সেখানে দেখবেন সেখানেও এখন আর সাদা খাতা জমা দেবে না, এখন ফিল আপ করে ওএমআরটা জমা করবে। কারণ একটু তো শিক্ষা হয়েছে যে সাদা খাতা দিয়ে সেটা ধরা পড়ে গেছে, সেই জন্য ওরা চেষ্টা করবে যে আবার দুর্নীতি করা। যেটার জন্য সিলেকশন প্রসেস বাতিল হলো তার একমাত্র কারণ হচ্ছে প্রশাসনের এবং অথরিটিগুলোর দুর্নীতি। সেই দুর্নীতিটাকে আটকানোর চেষ্টা করবে, সেটা না করে আরও দুর্নীতির পথ কিভাবে প্রশস্ত করা যায় তার কিন্তু ব্যবস্থা করে রেখেছে পুরো রুলস এবং অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। অনেক ধন্যবাদ। আমরা বিস্তারিতভাবে জানলাম যে কারা বসতে পারবেন পরীক্ষায়, কারা পারবেন না, রাজ্য সরকার কি চাইছেন, কারা আদৌ এলিজিবল 2016 ক্যান্ডিডেটরা ছাড়াও বাড়তি যারা আছেন আউটসাইডার ফ্রেশ ক্যান্ডিডেট তারাও বসতে পারবেন কিনা, সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ।